স্টক ভ্যালুয়েশন দ্য প্রেজেন্ট ভ্যালু অফ কমন স্টক, মানে আমাদের ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আমাদের কমন স্টকের একটা প্রেজেন্ট ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের মানে দুইটা জিনিস আমাদের প্রথমে জানা উচিত। এ স্টক প্রোভাইডস টু কাইন্ড অফ ক্যাশ ফ্লোস। ক্যাশ ফ্লোস দুই ধরনের একটা ক্যাশ ফ্লো প্রোভাইড করে। কি? মেনি স্টকস পে ডিভিডেন্ডস অন এ রেগুলার বেসিস, দ্য স্টক হোল্ডার্স রিসিভস দ্য সেল প্রাইস হুয়েন শি সেলস দ্য স্টক। মানে এটার বিষয়টা হচ্ছে, মানে ওভারঅল বিষয়টা হচ্ছে, মানে হচ্ছে যখন আমরা একটা ক্যাপিটাল আমরা কিনবো বা সামথিং, আমরা এই মোবাইলটা যখন আমরা কিনলাম, ঠিক আছে, বা কিনবো, চিন্তা করতেছি কী প্রাইসে আমরা কিনবো, যেখানে আমাদেরকে একটা শর্ত দেওয়া হবে যে আমাদের এটা বিক্রি করে একটা লভ্যাংশ আমাদেরকে কি পে করতে হবে, ঠিক আছে। ধর আমি এই ফোনটা আমি কিনলাম বা কিনবো, কী প্রাইসে কিনবো? আমার এই ফোনটা যখন আমি 1 বছর রাখবো, ঠিক আছে, রাখার পরে যখন বিক্রি করতে যাব, ঠিক আছে, এই 1 বছরের মধ্যে আমার যে লাভটা হবে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট আমি যখন করব, ধর আমি ফোনে একটা সিম ভরছি, ঠিক আছে, সিম ভরে আমি মানে মানুষ কথা বলতেছে, কথা বলার মধ্যে আমি তো এটাই মানে টাকা আমি প্রফিট পাচ্ছি না, এই প্রফিটে একটা লভ্যাংশ আমি কাকে দিব? ওই যে স্টক মার্কেট পলিসি আছে, ঠিক আছে, অথবা হচ্ছে আমি যার কাছ থেকে নিছি তাকে আমি একটা এই লভ্যাংশ বা ডিভিডেন্ড আমি দিব, ঠিক আছে। এটা কি আমার একটা খরচ, ঠিক আছে। প্লাস কোনটা আসতেছে, আমি এটা যখন 1 বছর পর বিক্রি করে দিব, আমি যে দামে আমি পাবো ওই দামটা, এই দুইটার যোগফলটা হবে আমার এই প্রাইস, এই মোবাইলটা কেনার প্রাইস, বুঝছস? মানে হচ্ছে আমার মানে প্রাইসটা কত হবে, আমি যে প্রাইসটা পাবো 1 বছর পর এটা, এবং হচ্ছে আমার যে ডিভিডেন্ড আমার দিতে হবে, এই দুইটা যোগফলটা হবে আমার মিনিমাম ডিজায়ার্ড লেভেল, ঠিক আছে। এর চেয়ে যদি আমি কম দিতে পারি তাহলে হচ্ছে আমি বেটার, কিন্তু আমার মিনিমাম ডিজায়ারটা থাকবে যেন আমি এই প্রাইসে দিতে পারি। এটাই হচ্ছে এখানে লেখা আছে। শেয়ার অফ কমন স্টক, কেউ ক্যাপিটাল স্টক কেনার পর তা ইনভেস্টমেন্ট করবে, দেন তার একটা লভ্যাংশ তাকে পেড করতে হবে, যেটা বলছি, যখন ইনভেস্ট করবো 1 বছরের জন্য তার একটা লভ্যাংশ আমাকে দিতে হবে, ডিভিডেন্ড দিতে হবে, সেটাই হচ্ছে ডিভিডেন্ড বাই 1+R, ঠিক আছে। 1 ইয়ার পর, 1 বছর পর তার ক্যাপিটাল আমি বিক্রি করে দেবো, আমার ক্যাপিটালটা আমি বিক্রি করে দেবো, এবং একটা প্রাইসে, যেটা অন্যজন আমাকে প্রাইসটা দিবে, সেই প্রাইসটা হচ্ছে P1/1+R, মানে পরের জন আমাকে যে প্রাইসটা দিবে সেটা। এই দুইটার যোগফলটাই হচ্ছে প্রথম পার্সন আমার P0 খরচ কতটুকু খরচ বা পে করতে আমি ইচ্ছুক, ঠিক আছে। এখন এটাই হচ্ছে এখানে মূল থিমটা। প্রথম হচ্ছে এই মোবাইলটা আমি হচ্ছে সাকিবের কাছ থেকে আমি নিলাম বা নিমু, এবার হচ্ছে কোন প্রাইসে আমি নিব, কারণ সাকিব আমার কাছ থেকে মানে আমি এই মোবাইলটা নিয়ে আমি 1 বছর রান করব, দেন 1 বছর রান করার পরে এটা আমি বিক্রি করে দিব রাতুলের কাছে, এরকম আমার একটা প্ল্যান। তো সাকিব আমার কাছ থেকে এই 1 বছর যে আমি রান করানোর পরে যে আমার প্রফিটটা হবে, ঠিক আছে, যে একটা রিটার্ন পাবো, এটার উপর একটা লভ্যাংশ সে আমার কাছে দাবি করতে পারে, স্বাভাবিক, যে তুই আমার কাছ থেকে এটা নিছস, এর কাছে একটা লভ্যাংশ আমার দিবি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমার ডিভিডেন্ড 1+R, এই যে রিটার্নের উপর বেস করে আমার ডিভিডেন্ড কতটুকু আমার তাকে দিব। তো আমি তো বলছি যে 1 বছর রান করার পরে এটা আমি কী করবো, রাতুলের কাছে আমি বিক্রি করে দিব। রাতুলও কিন্তু ঠিক সেম এভাবে চিন্তা করতেছে যে আমি যে অর্কর কাছ থেকে নিব, অর্কর তো আমার ডিভিডেন্ড দিতে হবে, কারণ আমি ওর কাছে আমি একটা ডিভিডেন্ড করবো, এবং হচ্ছে সে যে আবার অনেকের কাছে বিক্রি করবে, ঠিক আছে, ওই দামটা সে কত পাবে ওই বেসিস অনুযায়ী, ঠিক আছে। তো ওইটাই হচ্ছে আমি কতটুকু দিতে ইচ্ছুক, যোগফল, এই যে এই রিটার্নটা আমি রাতুলের কাছ থেকে কত পাইতে পারি ওইটা চিন্তা করে, এবং সেটা আমার ডিভিডেন্ড, আমার লভ্যাংশ যে ডিভিডেন্ডটা দিব এটাই আমার দিতে ইচ্ছুক। এই যে এই কোশ্চেনটা আসতে পারে, প্রাইস অফ এ শেয়ার হোল্ডার্স, ওই যে এটাই আর কি, প্রাইস অফ শেয়ার কমন স্টক, এখানে মূল জিনিসটা কী বলছে, প্রাইস অফ শেয়ার অফ কমন স্টক P0 টু দ্য ইনভেস্টর ইজ ইকুয়াল টু দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল এক্সপেক্টেড ফিউচার ডিভিডেন্ডস, মানে হচ্ছে ফিউচার ডিভিডেন্ডের ওভারঅল ফিউচার ডিভিডেন্ডের যে প্রেজেন্ট ভ্যালুটা আছে এটা সামেশনটা হচ্ছে আমাদের কী হবে, কমন স্টক প্রাইস। সো এটা প্রুভ করার জন্য আমি আসতেছি। লেট অ্যান ইন্ডিভিজুয়াল হু উইল বাই দ্য স্টক, মানে হচ্ছে আমি কিনতে চাই স্টক, মোবাইলটা কিনতে চাই, এবং হোল্ড ইট ফর 1 ইয়ার, 1 বছর আমি রাখবো, অ্যান্ড আমি উইলিং টু পে, আমি কতটুকু P0 দিতে ইচ্ছুক, এই যে ডিভিডেন্ড 1+R, যেটা আমি সাকিবকে দিব, প্লাস মানে রাতুলের কাছে কত পাইতে পারি যখন 1 বছর পর বিক্রি করবো, এই যে P1 হচ্ছে প্রাইস অফ ইয়ার্স এন্ড, 1 বছর পরে আমি যখন যে প্রাইসটা আমি পাবো। নাও দেয়ার মাস্ট বি এ বায়ার, মানে মাস্ট বি এ রাতুল এট দ্য এন্ড অফ ইয়ার 1 হু ইজ উইলিং টু পারচেস, মানে রতুল আমার কাছ থেকে পারচেস করবে স্টক প্রাইস ফর P1, ঠিক আছে। সো P1 সমান কী পাইছি, এই যে রতুল আবার কি চিন্তা করবে, ঠিক আছে, রতুল আমাকে তো একটা ডিভিডেন্ড দিবে,
ঠিক আছে, আমি রুতুলের কাছে করতেছি, এবং হচ্ছে রুতুল কি চিন্তা করবে 1 বছর পর সে তো অনেকের কাছ থেকে বিক্রি করবে, অনেকের কাছে বিক্রি করবে, অনেক তাকে কতটুকু ডিজায়ার্ড লেভেল। তো এটা হচ্ছে রুতুলের প্রাইস, উইলিং প্রাইস, এবং এই রুতুলের উইলিং প্রাইসটা আমার এখানে আমি সাবস্টিটিউট করলাম, সাবস্টিটিউট দ্য ভ্যালু P1 ইন্টু 1 হচ্ছে, ঠিক আছে। তখন 1/1 + r আমি কমন নিলাম, ডিভিডেন্ড 1 প্লাস ডিভিডেন্ড 2 প্লাস P2 1 + r, 1 + r কমন। সো আমি মাল্টিপ্লাই করি ডিভিডেন্ড 1/1 + r, ডিভিডেন্ড 2/1 + r স্কোয়ার, 1r স্কোয়ার, P2/1r স্কোয়ার। সো P1 and P2 মেজারমেন্ট ইজ দ্য সিমিলার অ্যান্ড দিস প্রসেস ক্যান বি রিপিটেড। এই যে রতুল মানে আমি চসের কাছ থেকে কিনছি, রতুল আমার কাছ থেকে নিল, অনেক রতুলের কাছ থেকে নিল, এটা হচ্ছে কন্টিনিউ হবে। সো ওভারঅল আমি কী পাচ্ছি দেখেন, P0 = ডিভিডেন্ড/1 + r, ডিভিডেন্ড 1 + r স্কোয়ার, এই যে এই সূত্রটা, r স্কোয়ার প্লাস ডিভিডেন্ড 1 + r কিউব প্লাস মানে সামেশন অফ ডিভিডেন্ড T/1 + r। সুতরাং আমি কী প্রুভ করতে পারছি, এই যে সো উই ক্যান সে দ্যাট প্রাইস অফ এ শেয়ার, ঠিক আছে, P0 is equal to the present value of all expected future dividends. দেন আসি ভ্যালুয়েশন অফ ডিফারেন্ট টাইপস অফ স্টকস। এবার হচ্ছে আমি যে ভ্যালুয়েশন করব স্টকসের, এটা কিসের উপর বেস করে, ডিভিডেন্ডের উপর বেস করে, ঠিক আছে। এবার হচ্ছে ডিভিডেন্ড 3 ধরনের হতে পারে, ডিভিডেন্ডের গ্রোথ লেভেলটা, একটা হচ্ছে জিরো গ্রোথ, একটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল গ্রোথ। জিরো গ্রোথটা কি, আমার কোনো গ্রোথই হবে না, যে ডিভিডেন্ড আছে ওই ডিভিডেন্ডই, যে ডিমান্ডটা করছে। কনস্ট্যান্ট গ্রোথ কি, মানে আমার ডিভিডেন্ডটা মানে মার্জিন মানে আস্তে আস্তে মানে সেম হিসাবে থাকবে। যেমন আমি চসের কাছ থেকে নিলাম যে ডিভিডেন্ড হারে, রতুল আমার কাছ থেকে সেম ডিভিডেন্ড হারে নিবে, আবার অনেক রতুলের কাছ থেকে সেম ডিভিডেন্ড হারে নিবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ। আর ডিফারেন্সিয়াল গ্রোথটা হচ্ছে কি, ফ্লাকচুয়েট করবে, আমি চসের কাছ থেকে এক রেটে নিলাম, রতুল আমার কাছ থেকে আরেক রেটে নিল, আবার অনেক রতুলের কাছ থেকে আরেক রেটে নিল। তো এই গ্রাফটা জাস্ট হাবিজাবি লেখা দিও তাহলে হবে। আর 3টা সূত্র আছে, P0 = ডিভিডেন্ড/r, এখানে মানে কোনো জি নাই, কারণ জিটা কি হচ্ছে গ্রোথ রেট, কারণ জিরো গ্রোথ আমার, জি তো নাই। কনস্ট্যান্ট গ্রোথে হচ্ছে ডিভিডেন্ড/r - g, আর হচ্ছে ডিফারেন্সিয়াল গ্রোথে হচ্ছে সামেশন অফ ডিভিডেন্ড 1 + g t 1 + r t মানে সামেশন। এবার আমরা ওই 3টা যে গ্রোথ মডেল আছে এই 3টার আমরা এটা দেখি। জিরো গ্রোথ মানে হচ্ছে আমাদের কোনো গ্রোথ হবে না, মানে ডিভিডেন্ডের কোনো গ্রোথ নাই, দ্য প্রাইস অফ এ শেয়ার অফ স্টক উইথ আ কনস্ট্যান্ট ডিভিডেন্ড, ঠিক আছে। তো এখানে কোনো জি নাই, আমাদের কোনো জিরো গ্রোথ যেহেতু জি নাই। তো কনস্ট্যান্ট গ্রোথ মানে আমাদের ডিভিডেন্ডটা সেম রেশিও হারে বাড়বে। ডিভিডেন্ড গ্রোজ এট জি অ্যাজ ফলোজ, এন্ড অফ ইয়ার ডিভিডেন্ড 1 + g, সেকেন্ড ইয়ারের জন্য 1 + g স্কোয়ার, ডিভিডেন্ড 1 + g কিউব। এটা কিন্তু আমাদের ডিভিডেন্ডের সূত্র। যদি বলে ডিভিডেন্ড বের করো তাহলে হচ্ছে আমাদের ডিভিডেন্ড এভাবে বের হবে এত ইয়ারের জন্য। যদি বলে আমাদের প্রাইস অফ ডিভিডেন্ড বের করো তখন হচ্ছে যে প্রেজেন্ট বল P0 = ডিভিডেন্ড/1 + r 1 + g স্কোয়ার, থার্ড ইয়ারের জন্য স্কোয়ার, এটা। তো আমরা ওভারঅল পাইছি ডিভিডেন্ড/r - g, যে হচ্ছে গ্রোথ রেট, ডিভিডেন্ড হচ্ছে। এবার হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে কনস্ট্যান্ট গ্রোথের। প্রাণ প্রোডাক্ট উইল পে ডিভিডেন্ড $4, প্রাণ প্রোডাক্ট কী করবে, $4 ডিভিডেন্ড দেবে। দ্য ডিভিডেন্ড উইল রাইজ কত হবে, 6% হারে। সো হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ অফ দ্য ফার্স্ট 5 years? হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড, নট প্রাইস। সো আমাদের শুধুমাত্র ডিভিডেন্ডের স্ট্রাকচারটা দেখলেই হবে। ফার্স্ট ইয়ারের জন্য কত বলছিল 4, সেকেন্ড ইয়ারের জন্য কী বলছে 6% হারে বাড়বে, মানে 1 + 0.6, এই 1টা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড 0.6। সো কী বলছে পরে হচ্ছে থার্ড ইয়ার হচ্ছে 1 + 0.6 স্কোয়ার, এই যে এটা এই সূত্র অনুযায়ী আমরা বের করছি। আমরা আরেকটা উদাহরণ দেখি, ঠিক আছে। কী বলছে, লেট দ্য স্টক উইল পে 3%, মানে $3 ডিভিডেন্ড 3 দিবে পার ইয়ার। দ্য ডিভিডেন্ড এক্সপেক্টেড টু গ্রো এট 10% পার ইয়ার, ঠিক আছে। আমাদের পার 10 মানে 10% হচ্ছে আমাদের ডিভিডেন্ডটা গ্রো করবে। দ্য ইনভেস্টর থিংস দ্যাট দ্য রিকোয়ার্ড রিটার্ন হবে হচ্ছে আমাদের 15% বা 0.15। হোয়াট ইজ দ্য প্রাইস অফ শেয়ার অফ কোম্পানি স্টক, এখানে কী বলছে আমাদের প্রাইস। সো প্রাইসের সূত্রটা আমরা আগে কী দেখছিলাম, এই যে ডিভিডেন্ড/r - g। সো এই যে P0 = ডিভিডেন্ড/r - g, ডিভিডেন্ড হচ্ছে আমাদের $3, আর হচ্ছে আমাদের হচ্ছে 0.15, আর হচ্ছে g হচ্ছে 0.10 বাই অ্যানাদার টার্ম। এবার হচ্ছে আমরা কি বললাম, যে আমরা কি বের করলাম, এই প্রাইস অফ শেয়ার, ঠিক আছে, মানে ডিভিডেন্ড প্রাইস অফ শেয়ার অফ কোম্পানি স্টকের প্রাইসটা বের করছি। এবার হচ্ছে বললো যে যদি আমার এই প্রাইসটা কিসের উপর ডিপেন্ড করলো, আমাদের গ্রোথ রেটের উপর, ঠিক আছে। এটা কীভাবে প্রুভ করবো, যদি P0 ডিপেন্ডেন্ট অন ভ্যালু অফ g, ইফ g রাইজ টু 12.5, আগে 10% ছিল এখন আমাদের বাড়ছে, দেন ডিভিডেন্ড হচ্ছে আমাদের
120 বেরিয়েছে প্রাইস, ঠিক আছে। মানে এটা দিয়ে আমরা কী বুঝতেছি, দেখ মানে স্মল চেঞ্জেস ইন গ্রোথ রেট লার্জার চেঞ্জ ইন প্রাইস। যেমন স্টক প্রাইস ডাবলস, আগে ছিল 160, মানে আগে ছিল 60, এখন হচ্ছে 120। কেন? কারণ হচ্ছে জি ইনক্রিজেস অনলি 25%, আগে ছিল 10%, 25% বাড়ার কারণে আমাদের প্রাইস বাড়তেছে হচ্ছে ডাবল, ঠিক আছে। এটাই আর কি এখানে বিষয়টা। এবার আসি হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল গ্রোথ। ডিফারেন্সিয়াল গ্রোথটা কী বলছি? ডিফারেন্সিয়াল গ্রোথটা হচ্ছে ডিভিডেন্ড হচ্ছে ফ্লাকচুয়েট করবে ওভার দ্য ইয়ার ভিত্তিক ডিভিডেন্ড। কোম্পানি মানে ওই যে স্ট্রাকচারটা দেখছি আমরা, এই যে এই সূত্রটা, ঠিক আছে, কিন্তু এই সূত্রটা এখানে কাজে লাগায় নাই যদিও। আচ্ছা, একটা উদাহরণ দেখি। লেট এ কোম্পানিজ ইনিশিয়াল ডিভিডেন্ড হচ্ছে 1.15, ডিউরিং নেক্সট 4 ইয়ার ডিভিডেন্ড উইল গ্রো এট 15%। মানে হচ্ছে আমাদের ইনিশিয়াল আছে ডিভিডেন্ড দেবো 1.15, পরবর্তী 4 বছর আমাদেরকে 15% হারে ডিভিডেন্ড দিতে হবে। আফটার দ্যাট গ্রোথ রেট 10%, মানে হচ্ছে এই 15% যে দিলাম 4 বছর, কিন্তু তার উপর থেকে আমাদের 10% হারে দিতে হবে। ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ শেয়ার স্টক ইফ আর ইকুয়াল টু 15%। সো এটা দরকার নাই। উই ফার্স্ট ক্যালকুলেট দ্য প্রেজেন্ট, প্রথম আমাদের প্রেজেন্ট ভ্যালু প্রথম 15%-এর আমাদের কি প্রেজেন্ট বের করতে হবে। 4 ইয়ার্স আমাদের ইনিশিয়াল আছে 1.15, আর পরবর্তী 4 ইয়ার হচ্ছে 15%, ঠিক আছে। তার মানে আমাদের টোটাল কত হচ্ছে 5 বছর ইনিশিয়াল এবং পরবর্তী 5 বছর। 5 বছরটা আমরা গ্রোথ রেটটা বের করি। ফিউচার মানে ইয়ার হচ্ছে 1, গ্রোথ রেট হচ্ছে 0.15, যেহেতু 15%। এক্সপেক্টেড ডিভিডেন্ড 1 + r⁻t, এটা হচ্ছে 1.15, এটা আমরা বের করলাম। প্রেজেন্ট ভ্যালু আমাদের সর্বদা 1, এই যে আগে বলছিলাম যে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের 1 থাকবে, ঠিক আছে। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1। টোটাল আমরা কত পাইলাম হচ্ছে 5, মানে কি প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড হচ্ছে $5 পাইছি। আমরা কি পাইলাম? 5 বছরের প্রেজেন্ট ভ্যালু পাইলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ষষ্ঠ ইয়ারের ডিভিডেন্ডটা বের করি। ষষ্ঠ ইয়ারের ডিভিডেন্ডটা কীভাবে বের করবো? এন্ড অফ ইয়ার 6, 7, 8 ডিভিডেন্ড হচ্ছে ডিভিডেন্ড 5, ঠিক আছে, ইন্টু 1 + G2, ঠিক আছে। তারপর যে ডিভিডেন্ড 5, এই যে আমরা ডিভিডেন্ড এখান থেকে আমরা 5 পাইছি হচ্ছে 2.0114, ডিভিডেন্ড 5 ইন্টু 1 + 0.10, ঠিক আছে, এটা পেলাম। তারপর 7th ইয়ারের জন্য এটা ইন্টু স্কোয়ার, 3rd ইয়ারের জন্য এটা। প্রাইস অফ দ্য এন্ড অফ দ্য ইয়ার 5 ইজ P5 সমান ডিভিডেন্ড 6/R - G, আমরা যে সূত্র জানি, ঠিক আছে। তো মানে ওই যে কনস্ট্যান্ট গ্রোথ যেটা জানি, তো আমরা 2.2 এটা ডিভাইডেড বাই 0.15 - 0.10 G2। পরবর্তী 6 ইয়ারের জন্য আমাদের G2 ছিল, ঠিক আছে, আর হচ্ছে 0.15, সো আমরা এটা পাইলাম। প্রেজেন্ট ভ্যালু অফ P5 অ্যাজ টুডে ইজ, প্রেজেন্ট ভ্যালু সমান কি জানি, P5/1 + r⁻t। প্রেজেন্ট ভ্যালু আমরা কত পেলাম? 44.25 ডিভাইডেড বাই 1 + 0.15 রেট, টি এর কত 5 সমান 22। সো আমরা কত পাইছিলাম? 5th ইয়ারের জন্য 5 বছরের জন্য পাইছিলাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 5, 6th ইয়ারের জন্য আমরা পাইছি কত 22। সো দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ডিভিডেন্ডস টুডে ইজ $27। এবার হচ্ছে যে গ্রোথ রেট নিয়ে এত কিছু বললাম, এবার গ্রোথ রেটটা কেমনে আসলো বা কী আসলো? এ নেট ইনভেস্টমেন্ট অফ 0 অকার্স, যদি আমাদের নেট ইনভেস্টমেন্টটা আমাদের 0 কখন হবে? যখন টোটাল ইনভেস্টমেন্ট ইকুয়ালস ডেপ্রিসিয়েশন। আমাদের নেট ইনভেস্টমেন্টটা মানে কি? আমাদের ইনভেস্টমেন্ট মাইনাস আমার যে কস্টটা হয়, অপচয় ব্যয়টা হয়, ওইটা হচ্ছে আমাদের নেট ইনভেস্টমেন্ট। কিন্তু নেট ইনভেস্টমেন্ট কখন 0 হবে? যখন আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ইকুয়ালস ডেপ্রিসিয়েশন, আমার কোনো কিছু থাকবে না। ইফ টোটাল ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু ডিপ্রিসিয়েশন, মানে টোটাল ইনভেস্টমেন্ট যদি আমাদের ডিপ্রিসিয়েশনের সমান হয়, দ্য ফার্মস ফিজিক্যাল প্ল্যান্ট ইজ জাস্ট মেইনটেইনড কনসিস্টেন্ট উইথ নো গ্রোথ। কারণ যা আমাদের ইনভেস্টমেন্ট সবই ডিপ্রিসিয়েশনে চলে যাচ্ছে, তো আমাদের নো গ্রোথ হবে। কিন্তু যখন নেট ইনভেস্টমেন্ট উইল বি পজিটিভ, কখন পজিটিভ হবে? ইফ সাম আর্নিংস আর নট পেইড আউট, যদি আমরা যে আর্নিংটা পাবো পুরাটা আমি ডিভিডেন্ডে না দিয়ে অল্প কিছু ডিভিডেন্ডে দিব এবং অল্প কিছু আমি আর্নিংসের হিসেবে রাখবো, এবং ওই ইনভেস্টমেন্টটা যেহেতু আর্নিংস, ওই ইনভেস্টমেন্টটা আমি পরবর্তী ইনভেস্ট করবো এবং ওই ইনভেস্ট থেকেও আমার রিটার্ন আসবে। দ্যাট ইজ অনলি ইফ সাম আর্নিংস আর রিটেন্ড, যদি আমি আর্নিংসটা রিটেন্ড করি। সো আর্নিংস নেক্সট ইয়ার আর্নিংসটা আমার কত হবে? আর্নিংস দিস ইয়ার, আমি যতটুকু আর্নিংস পেয়েছি প্লাস রিটেন্ড আর্নিংস দিস ইয়ার, ঠিক আছে, আমি কতটুকু রিটেন করতে পারছি ফুল ডিভিডেন্ড না দিয়ে রিটার্ন করতে পারছি, ইন্টু এই যে রিটার্ন আর্নিংসটা আমি পাইলাম, এটা যখন আমি ইনভেস্ট করবো, ইনভেস্ট করার কারণে কি পেতেছি? রিটার্ন অন রিটার্ন আর্নিংস, ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিজিং আর্নিংস। এবার হচ্ছে আমরা আর্নিংস দিস ইয়ার দিয়ে ডিভাইড করবো। আর্নিংস নেক্সট ইয়ার ডিভাইড বাই আর্নিংস দিস ইয়ার, সবগুলোর আর্নিংস দিস ইয়ার দিয়ে ভাগ করলাম। তো
রিটার্ন অন অ্যাসেটে আমি ক্যান আর্নিংস দিয়ে ভাগ করলাম না, কারণ এটা হচ্ছে আমাদের রিটার্ন, ঠিক আছে। আর্নিংস যেখানে আছে ওই আর্নিংয়ের সাপেক্ষে আমরা আর্নিংস দিস ইয়ার দিয়ে আমরা ডিভাইড করলাম, মানে আর্নিংস নেক্সট ইয়ার ডিভাইড বাই আর্নিংস দিস ইয়ারকে আমরা একটা রেশনাল হারে বের করছি হচ্ছে 1+g, এটা আমরা ধরে নিছি, ঠিক আছে। 1+g আকারে আমরা প্রকাশ করছি, ইকুয়াল টু আর্নিংস দিস ইয়ার, কাটাকাটি করলে হচ্ছে 1 প্লাস রিটেন্ড আর্নিংস দিস ইয়ার সাপেক্ষে কি আর্নিংস দিস ইয়ারের সাপেক্ষে, এটাকে আমরা ধরলাম হচ্ছে রিটেনশন রেশিও, কতটুকু আমরা রিটার্ন করতে পারছি দিস ইয়ারের তুলনায়, ইন্টু রিটার্ন অন রিটেন্ড আর্নিংস, ঠিক আছে, বা অ্যাসেটস মনে হয় না আর্নিংস, আচ্ছা যাই হোক আর্নিংস সরি, এটা আর্নিংস হবে। সো জি ইকুয়াল টু রিটার্ন রেশিও, মানে 1 চলে গেছে, রিটেনশন রেশিও ইন্টু রিটার্ন অন রিটেন্ড আর্নিংস ROE। It is difficult for a financial analyst to determine the return expected on currently retained earnings because the details, মানে এটা হচ্ছে আমাদের সূত্র, মানে গ্রোথ রেটটা আমরা পাইলাম কত, রিটেনশন রেশিও ইন্টু রিটার্ন অন মানে রিটেন্ড আর্নিংস, ঠিক আছে। এটা জাস্ট এখানে লিখছে যে কতটুকু ফর্মুলেট হয়েছে, মানে কী হবে আমাদের কতটুকু। এখানে এক্সাম্পলটা আমরা দেখি, প্রাণ কী বলছে, রিপোর্টের আর্নিংস হচ্ছে 2 মিলিয়ন, হ্যাঁ 2 মিলিয়ন হচ্ছে আর্নিং হচ্ছে, ফার্ম প্ল্যান্স টু রিটেন 40%, এই যে আর্নিংসটা হয়েছে 40% সে কী করবে, রিটেন করবে, হ্যাঁ। তো আর ওই কি রিটার্ন অন ইকুইটি বা আর্নিংস হচ্ছে 40%, ঠিক আছে। সো 40% যদি আমার আর্নিং হয় তাহলে ডিভিডেন্ড আমার কত দিতে হইতেছে, 60%, ঠিক আছে, কারণ পুরোটা আমি দিতেছি না, পুরোটার মধ্যে 40% আমি আর ওই রাখলাম, 60% আমি ডিভিডেন্ড হিসেবে দিলাম। তো ডিভিডেন্ড মানে দেওয়াটাকে বলছে হচ্ছে কী বললো, পে আউট রেশিও বা সামথিং এটাই বলো। তো হিস্টোরিক্যাল রিটার্ন হচ্ছে আর ওই হচ্ছে মানে দেওয়া আছে, হিস্টোরিক্যাল রিটার্ন ইকুইটি হচ্ছে 0.16। সো আমাদের জি এর মানটা আমরা বের করতে হবে, জি এর আমরা ইকুয়েশন জানি হচ্ছে আমরা রিটেনশন রেশিও ইন্টু ROE, যেটা আমরা বের করছি। এখন হচ্ছে আমাদের জি এর মানটা বের করার জন্য আমরা এটা ইউজ করাই আমাদের যথেষ্ট, কিন্তু যদি মার্কস আসে 4 নম্বরের বা 5 নম্বরের যদি আমাদের মার্কস আসে, তখন হচ্ছে আমরা মানে এই রেশিও ছাড়া বের করব, দেন হচ্ছে আমরা এই রেশিওর মাধ্যমে প্রুভ করবো যে আসলে এটা ঠিক আছে কিনা। সো রেশিও এটা বাদ দিয়ে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমাদের ফার্স্টে কী করতে হবে, দ্য ফার্ম উইল রিটেন, যেহেতু 2 মিলিয়নে 40% রিটার্ন করতেছে, 2 মিলিয়নে 40% রিটার্ন করতো 8 লাখ, 2 মিলিয়নে 40% 8 লাখ রিটার্ন করতেছে, এবং অ্যান্টিসিপেটেড ইনক্রিজ ইন আর্নিংস হচ্ছে 8 লাখ ইন্টু 0.16, এই যে হিস্টোরিক্যাল রিটার্ন অন ইকুইটি, আমার ইকুইটি তো 8 লাখ, ইকুইটি কত পার্সেন্ট হারে, 0.16 হারে, তার মানে 1,28,000 আমাদের অ্যান্টিসিপেটেড আর্নিংস। তা পার্সেন্টেজ গ্রোথ আর্নিংস কত তাহলে হইতেছে, চেঞ্জ ইন আর্নিংস, ঠিক আছে, 1,28,000 ডিভাইডেড বাই টোটাল আর্নিংস কত, 2 মিলিয়ন, 0.064। এবার এটা আসলে ঠিক আছে কিনা এটা আমরা কেমনে দেখবো, এই যে রিটেনশন রেশিও হচ্ছে 0.4, 40%-এর ইন্টু 0.16 হচ্ছে আমাদের ROE, 0.064।